অরিন কুকিয়ে উঠে মৃদু ব্যথায় ছলছল চোখে তাকায় রৌদ্রের দিকে। রৌদ্রের ফুট করে কি হলো কে জানে। সে মেয়েটার ছলছল চোখ জোড়া দেখতে পেয়ে তৎক্ষণাৎ ঘাড় ছেড়ে দিল। মেয়েটার অপরাধী সুরে পরপরই অস্থির হয়ে বলতে লাগলো। সরি সরি জান বাচ্চা, আমি আসলে কথাটা সম্পূর্ণ করতে পারল না রৌদ্র। হয়তো গলার কাছটায় কথাগুলো আটকে গিয়েছে কোনো রকমে। অরিন মৃদু নাক টেনে গাল ফুলিয়ে বলে, আপনি ভীষণ পচা ডাক্তার সাহেব। আজ আমার গায়ে হলুদ, তবু আপনি আমায় ব্যথা দিলেন। এবার যেন অপরাধ বোধে বিদ্ধ হয়ে যাচ্ছে রৌদ্র। তার চোখ দ্রুত যে স্পষ্ট ফুটে উঠেছে তা। রৌদ্র কিছুটা সময় নিয়ে অরিনের ছোট্ট দেহখানা নিজের সঙ্গে চেপে ধরল। মেয়েটার মাথায় পরপর কয়েকটা শুকনো চুমুকে নরম কণ্ঠে শুধল। সরি জান বাচ্চা, আর হবে না, প্রমিস। অরিন আলতো হাসলো। রৌদ্রের বুক থেকে মাথা উঠিয়ে তাকালো ছেলেটার চোখের দিকে। মিষ্টি হেসে বলল সে। নিচে যাবেন না? রৌদ্র ডানে বামে মাথা নাড়ায়। অরিন ফ্রি কুচকায় তা দেখে। রৌদ্র কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। অরিনের গালের উপর এসে আশ্রে পড়া অবাধ্য চুলগুলো যেন বড্ড অমায়িক ঠেকছে এই মুহূর্তে। রৌদ্র আলতো করে আঙুল ছুঁয়ে দিল অরিনের মসৃণ গালে। তারপর ধীরে ধীরে অবাধ্য চুলগুলোকে আলগোছে গুজে দিল মেয়েটার কানের পিছে। অরিন মুচকি হাসছে। দৃষ্টি তার নত হয়ে এসেছে সেই কবে। রৌদ্র এবার সময় নিয়ে ধীরে ধীরে কণ্ঠে আওড়ালো। আগে তোকে সাজিয়ে দেই বউজান, তারপর আমার বউজানকে আমি নিজে নিয়ে যাব নিচে, কেমন? অরিন যেন ভীষণ অবাক হলো এই রূপ বাক্যে। সে হতবাক নয়নে রোজের দিকে তাকিয়ে রইল। হতবাক কণ্ঠ ফুরে বেরিয়ে এলো, আপনি আমায় সাজাবেন? আপনি পারেন সাজাতে? রৌদ্র হাসলো ছুঁচ কামড়ে। মেয়েটার নরম গোলাপি অধর জোড়ার দিকে বেসামাল চোখে তাকিয়ে থেকে হাসকি স্বরে বলল, একবার পরীক্ষা করে দেখতে পারিস বউজান? অরিন ধীরে ধীরে নিজের মাথাটা পেছনে নিচ্ছে। রৌদ্রের মুখটা যেভাবে তার দিকে এগোচ্ছে, এতে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে এই নিয়ে কোনো সন্দেহ নেই মেয়েটার। এইদিকে অরিনকে এভাবে পেছোতে দেখে হৃদয়ের মাঝে গোটা কয়েক ভাঁজ পড়ল রৌদ্রর। সে তৎক্ষণাৎ খেকিয়ে বলতে লাগলো, সমস্যা কি তোর? এভাবে পোড়া পেছাচ্ছিস কেন? অরিন তৎক্ষণাৎ নিজেকে ছাড়িয়ে নেয় রৌদ্রের বাহুডোর থেকে। দুকদম পিছিয়ে যেতে যেতে অনুনয় সুরে বলে, এখন এসব না প্লিজ। রৌদ্র শুনল না সেই কথা। মেয়েটার কথাগুলোকে এক প্রকার চুলোয় চড়িয়ে সে এগিয়ে আসতে লাগলো কদম বাড়িয়ে। রৌদ্র যত এগোচ্ছে ততই পেছাচ্ছে অরিন। মেয়েটার এহেন হাবভাবে ভীষণ বিরক্ত হলো রৌদ্র। সে দাঁতে দশ চেপে নিজের বিগড়ে যাওয়া মেজাজটা ধরে রাখলো কোনো রকমে। কোমরের উপর দুই হাত চেপে অরিনের দিকে তাকালো শক্ত চোখে। অরিন ক্ষণে ক্ষণে শুকনো ঠোক গেছে। রৌদ্র তখন মনে মনে হয়তো ভাবলো কিছু একটা। পর মুহূর্তে তার ঠোঁটের কোণে স্পষ্টই দেখা মিলল এক চিলতে বাঁকা হাসির। সে আগের ন্যায় গম্ভীর মুখভঙ্গি ধরে রেখে সন্দিগ্ধ কণ্ঠে বলল, কাছে আসবি না তুই? ওকে। অরিন দুধারে মাথা নাড়ায় তা দেখে যদিও বা চটে যাওয়ার কথা রোজে, তবুও আশ্চর্যজনকভাবে ছেলেটা মোটেও চটল না, বরং মেয়েটার দিকে তাকে একটা ঠান্ডা হাসি দিয়ে বলল, ফাইন, আয় তোকে রেডি করিয়ে দিই। তারপরে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলে অরিন কাঁপা কাঁপা পায়ে গিয়ে বসলো বিছানার উপর। দুপা তার নিচে ঝুলিয়ে রাখা। রোজও মিনিট খানিকের মতো মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর কোনোরূপ বলা কওয়া ছাড়াই নিজের পরনের শার্টের বোতামগুলো খুলতে লাগলো এক এক করে। অরিন তা দেখা মাত্র চমকে উঠছে। বসা ছেড়ে দাঁড়িয়ে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলে উঠছে, আপনি শার্ট খুলছেন কেন? রৌদ্র নিশ্চুপ। তার ব্যস্ত হাত ইতিমধ্যে খুলে ফেলেছে শার্টের সব কটা বোতাম। মুহূর্তে অরিনের সম্মুখে উন্মুক্ত হলো রৌদ্রের লৌহীন পেটানো দেহখানা। অরিন ভ্যাবলার মতো তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের পেটে দৃশ্যমান হয়ে থাকা 6টি পেশিবুল ভাঁজের দিকে। মেয়েটা দিনকে দিন কেমন নির্লজ্জ হয়ে যাচ্ছে। তার তো উচিত এই মুহূর্তে নিজের দৃষ্টিকে এক প্রকার টেনে হিস্ট্রি হলো সরিয়ে ফেলা রৌদ্রের দেহ থেকে। কিন্তু না, মেয়েটার বেহায়া চোখ দুটো যেন আরো কয়েক ধাপ বেহায়া হবার প্রতিযোগিতায় নেমেছে এখন। রৌদ্র মেয়েটার দৃষ্টি দেখে বাঁকা হাসলো। হাত বাড়িয়ে গা থেকে আলগোছে খুলে ফেলল সম্পূর্ণ শার্টটা। পরক্ষণে উন্মুক্ত হলো রৌদ্রের চওড়া কাঁধ এবং কাঁধ বেয়ে নেমে যাওয়া পেশিবহুলের বাহুদয়। রৌদ্র তার হাতের শার্টটা বিছানার উপর ছুঁড়ে ফেললো। মেয়েটাকে দেখিয়ে ইচ্ছে করে নিজের লোমহীন চওড়া বকে হাত বুলাতে থাকে। অরিন ভীষণভাবে চাইছে তার চোখ দুটো সরিয়ে আনতে ছেলেটার
ওপর থেকে, কিন্তু না, তার নির্লজ্জ চোখ দুটো আজ যেন আর কোনো বাধাই মানছে না। রৌদ্র এবার ঘাট ঘটালো আরেক কাণ্ড। সে ইচ্ছে করে নিজের পরনে ঢিলেঢালা ঘিয়ে রঙা ট্রাউজারটা নামিয়ে দিল নাভি থেকে প্রায় খানিকটা নিচে। অয়নের যেন এই মুহূর্তে নিঃশ্বাসই আটকে আসার উপক্রম। মেয়েটা বার কয়েক শুকনো ঢোক গিলছে ফেলছে ইতিমধ্যে। রৌদ্র খানিকটা দুষ্টু এসে কদম বাড়িয়ে এগিয়ে এলো মেয়েটার কাছে। অরিন এখনো তার দিকে তাকিয়ে আছে নেশালো চোখে। রৌদ্র আলতো করে মেয়েটার গালে হাত ছোঁয়, বাঁকা হেসে বলে, অ্যাকচুয়ালি কেন যেন ভীষণ গরম লাগছে হানি, তাই শার্টটা খুলে ফেললাম। তোমার কোনো সমস্যা নেই তো? অরিনের একবার ইচ্ছে হলো সে মুখ ঝামটি দিয়ে বলবে, হ্যাঁ ভীষণ সমস্যা হচ্ছে, আপনি জানেন না সেটা, আপনি বোঝেন না, আপনাকে এভাবে শার্টলেস দেখলে আমার নিজেকে কেমন পাগল পাগল লাগে না, কি জেনে বুঝে ইচ্ছে করে এমনটা করেন। কিন্তু না, মনের মাঝে উত্থাপিত হওয়া এহেন শক্ত কথাগুলো গলা অবধি এসেই আটকে গেল তার। মেয়েটা কত করে চাইলো কথাগুলো বলতে, কিন্তু পারলই না। আজ যেন তার কণ্ঠটাও তার সঙ্গে গাদ্দারি করে বসেছে এক প্রকার। রৌদ্র কিছুটা সময় নিয়ে বিছানার উপর পড়ে থাকা শাড়িটা হাতে তুলে নেয়। শাড়িটার ভাঁজ খুলতে খুলতে অরিনকে বলে বসে, বিছানার উপর উঠে দাঁড়া। অরিন ফরকে যায় এরূপ বাক্যে। এই লোক কি এখন নিজ হাতে তাকে শাড়ি পরিয়ে দিতে চাইছে? অরিন নিজের মনের ওঠা প্রশ্নটা ঠোঁটের আগায় নিয়ে এলো তৎক্ষণাৎ সন্দিহান গলায় বলল, আপনি পরিয়ে দেবেন শাড়ি? রৌদ্র শাড়িটা খুলে নিয়ে আশেপাশে একবার নজর বোলালো, তারপর রাজভারী কঞ্চে বলল, এই ঘরে যেহেতু তুই আর আমি ছাড়া কেউ নেই, সেহেতু শাড়িটা নিশ্চয়ই অন্য কেউ এসে পরিয়ে দেবে না। এন সোজা সাপটা কথার উত্তরে দমে গেল অরিন। তবুও মেয়েটা রৌদ্রের এরূপ প্রস্তাব এক প্রকার নাকচ করে দিয়ে শাড়িটা রৌদ্রের হাত থেকে ছিনিয়ে নিয়ে বলল, দিন, আমি পরে নিচ্ছি। রৌদ্র চোখ ছোট ছোট করে তাকায়, কঞ্চে এক প্রকার শ্লেষাত্মক ভাব ধরে জিজ্ঞেস করে, তুই শাড়ি পরতে পারিস? এ পর্যায়ে নিয়ে গেল বেচারি অরিন। সত্যি তো, সে কি আর শাড়ি পরতে জানে? শাড়ি পরতে গেলেই তো রাজ্যের কষ্ট পোহাতে হয় তার। সেই দুঃখে মেয়েটা কোনোদিন যেচে পরতে চায়নি শাড়ি। কিন্তু আজ যেন নিজের এহেন কাণ্ডে বড্ড বিরক্ত অরিন। কি এমন হতো একটু আধটু শাড়ি পরা শিখে নিলে? অরিন শাড়িটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। রৌদ্র মেয়েটার হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে দুষ্ট কঞ্চে আওড়ালো, আমি শুধু খুলতে নয় বরং পরাতেও জানি হানি। এন কথা তৎক্ষণাৎ হতভম্ব চোখে তাকায় অরিন। রৌদ্র আবারও ঠোঁট কামড়ে ধরল নিজের, বাঁকা হেসে বলল, শাড়ির কথা বলেছি হানি। অরিন এবার হাঁসফাঁস করতে লাগলো লজ্জায়। এই লোক আজ তাকে নির্ঘাত পাগল করে ছাড়বে, হয় তার এহেন ডাবল মিনিং কথা দিয়ে, নয়তো তার বেসামাল কাণ্ড কারখানা দিয়ে। এদিকে অরিন যখন নিজ ভাবনায় নিমগ্ন, তখনই রৌদ্র এগিয়ে আসে আরেকটু। হাত বাড়িয়ে মেয়েটার কাঁধের উপর পড়ে থাকা আঁচলটা ধরতেই নড়েচড়ে উঠছে অরিন। খপ করে চেপে ধরে রৌদ্রের হাত। রৌদ্র স্মিত হাসল। অরিনের হাতটা নিজের হাতের উপর থেকে আলগোছে সরিয়ে দিয়ে বলতে লাগলো, অভ্যাস করতে দে সানশাইন, এখন থেকে তো রোজ এমনই হবে। অরিন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। হাত দুটো তার খপ করে চেপে ধরেছে শাড়ির একাংশ। রৌদ্র সাত পাঁচ না ভেবে আলগোছে মেয়েটার কাঁধে হতে শাড়ির আঁচলটা নামিয়ে দিল। মুহূর্তে এক অদ্ভুত লাজুকতা ঘিরে ধরল মেয়েটাকে। পা দুটো যেন তার অসাড় হয়ে আসছে ধীরে ধীরে। নিঃশ্বাস ফেলার গতিও যে বেড়ে গেছে কয়েক গুণ। কাঁচা হলুদ রঙের শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই যেন উকি দিল নারী দেহের অনাবৃত সৌন্দর্যের এক কোমল আভা। রৌদ্র থমকায়, তার আবেশিত চোখজোড়া যেন আটকে গেছে মেয়েটার এহেন অনাবৃত সৌন্দর্যের ভাঁজে। রৌদ্র টের পেল তার স্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, গলাটা শুকিয়ে কাঠ প্রায়। রৌদ্র ঘামছে কেন যেন। সে কি নিজের হাতে নিজেকে খুন করার অস্ত্র চালালো? সে কি করে ভুলে গেল তার সামনে নতমস্তকে দাঁড়িয়ে থাকা মেয়েটা যে কোনো সাধারণ মেয়ে নয়, এই যে তাকে হাসি মুখে মেরে ফেলার একমাত্র অস্ত্র। রৌদ্র বার কয়েক শুকনো চোখ গিল পরপর, শুকনো অধৈর্যরা জিভ দিয়ে ভিজিয়ে নিল খানিকটা। অতঃপর কাঁপা কাঁপা বা হাতটা তার ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটার মসৃণ উদরের ধারে। সেথায় তার আঙুলের হালকা পরশ লাগতে কেঁপে উঠছে অরিন। রৌদ্র থামলো এক মুহূর্তের জন্য, লম্বা একটা শ্বাস টেনে নিজেকে সামনে নিয়ে বহু কষ্টে, তারপর কোনো রূপভনিতা ছাড়াই মেয়েটার শাড়ির কুচোগুলো এক টানে খুলে দিল রৌদ্র।
অরিন তৎক্ষণাৎ চোখ মুখ কুচকে ফেলে। খোলা হাওয়ায় দুলতে থাকা কচি কলমিলতার ন্যায় লজ্জায় চলমল করতে লাগলো মেয়েটা। তার অসাড় হয়ে আসা খুঁজো বদনখানি কাঁপতে কাঁপতে যেই না পড়ে যেতে নিবেদ অমনি একজোড়া শক্তপোক্ত হাত এসে আগলে নিল তাকে। রোদ্রের প্রশস্ত বুকে লজ্জা মূর্ছা পড়া মেয়েটা কেমন গুটিয়ে নিয়েছে নিজেকে। রৌদ্র আলতো করে মেয়েটাকে বুকে চেপে ধরল। বেশ কিছুটা সময় একইভাবে দাঁড়িয়ে রইল দুজন। পরক্ষণেই রৌদ্র সামান্য মুচকি হেসে বলল, এইভাবে আমার বুকে পড়ে থাকলে আমি কিন্তু নিজেকে খুব একটা কন্ট্রোল করে রাখতে পারবো না সানশাইন। অরিন তৎক্ষণাৎ সরে দাঁড়ায় রৌদ্রর বুক থেকে। মাথাটা নিচু করে রেখে লজ্জালু কণ্ঠে বলল, দয়া করে এই সমস্ত কথা বলবেন না প্লিজ। রৌদ্র হাসলো খানিকটা, তারপর ফ্লোরে পড়ে থাকা অলিভ রঙের শাড়িটার পাড় ধরে ধীরে ধীরে পড়াতে লাগলো মেয়েটাকে। অরিন মনোযোগ দিয়ে দেখছে রৌদ্রের কাণ্ড। সেটা কেমন করে মনোযোগ সহকারে শাড়ি পরে দিচ্ছে তাকে, কুচিগুলোও দিচ্ছে একদম প্রফেশনালদের মতন। অরিন অবাক হলো বেশ। সে কেমন আশ্চর্যজনিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এত সুন্দর করে শাড়ি পরাতে জানলেন কিভাবে? রৌদ্র শাড়ির কুচিগুলো ভাঁজ করতে করতে দৃঢ় স্বরে উত্তর দিল, কাল সারা রাত বসে শাড়ি পরানো, মেকআপ করানো, টিউটোরিয়াল ভিডিও দেখে শিখেছি। এহেন উত্তর পেয়ে অরিন কি হাসবে নাকি কাঁদবে এই নিয়ে পড়ে গেল মহাবিপাকে। তার প্রতি ছেলেটার পাগলামি যেন দিনকে দিন বেড়ে যাচ্ছে। অরিন মুগ্ধ হাসল। তার মুখের আদলে ফুচ করেই ছেয়ে গেল একরাশ মুগ্ধতা। সে হাত উঠিয়ে আলতো করে রাখলো রৌদ্রের গালের উপর। রৌদ্র থামলো এক মুহূর্তের জন্য। নিজের গালের উপর মেয়েটার হাতটা খানিকটা চেপে ধরে মুখের সামনে এনে সেতে আলতো করে চুমু খেলো ছেলেটা। নরম কণ্ঠে বলল, কিছু বলবে? অরিন মাথা ঝাঁকায় চমৎকার হেসে বলে, ভালোবাসি। রৌদ্র মুচকি হাসলো। হুচ করে মেয়েটার ঠোঁটের উপর চুপ করে একটা চুমু বসে ফিসফিস করে বলল, ভালোবাসি ঠু। শখ করে বউ সাজাতে বসেছে বেচারা রৌদ্র। বেচারা কিভাবে হলো এই তো ভাবনা। রৌদ্র সে কখন থেকে মেয়েটাকে ড্রেসিং টেবিলের আয়নায় সামনে বসিয়ে রেখেছে। একবার মাথার সবগুলো চুল ক্লিপ বেঁধে খোপা বাঁধছে, তো আরেকবার চুলগুলোকে বিনুনি গাচ্ছে। তবুও সেটা কোনোটাতেই সন্তুষ্টি মিলছে না। তার একটাই কথা, অরিনকে আজ এত সুন্দর লাগা যাবে না। বলা তো যায় না। মেয়েটার এহেন রূপ দেখে আশেপাশের মানুষজন মনে মনে কি না কি ভেবে বসে। ভুল করেও যদি কোনো ছেলে এসে বলে বসে, বউ তো সুন্দর খুব, তাহলেই তো বিয়ে বাড়িতে বাঁধবে কুরুক্ষেত্র। পাগল ছেলেটা কি আর ছেড়ে কথা বলবে কাউকে? সুন্দর বউকে নিয়েও রাজ্যের টেনশন এসে হানা দিচ্ছে রোজের মাথায়। অবশেষে ছেলেটা হাল ছাড়লো। দ্রুত কদমে বাড়িয়ে চলে এলো মেয়েটার সামনে। অরিন মিটমিটিয়ে হাসছে। বেশ হয়েছে, আর সাজাতে আসবে তাকে। রোজও মেয়েটার পায়ের কাছে হাঁটু মেরে বসলো। অরিনের দিকে তাকে লম্বা একটা নিঃশ্বাস ফেললো সে। চিন্তিত মুখে অবশেষে বলল, এত সুন্দর লাগছে কেন তোকে জান বাচ্চা? অরিন এবার খিলখিলিয়ে হেসে উঠছে। কিয়ৎক্ষণ বাদে মেয়েটা এগিয়ে এসে রোজের কপাল বরাবর ঠোঁটছি বলে, আপনি এত ভালোবাসছেন যে তাই। রোজরূপ শুকুটা উত্তরে না খুশি বলে, এইভাবে তোকে যেতে দিব না আমি। অরিন চুপচাপ বসে ভাবলো কিছু একটা। পরক্ষণে কিছু মনে করার ভঙ্গিতে বলে উঠছে, একটা কাজ করলে কি হয়? রোজও উদাস মুখে খামখেয়ালি ভাবে জবাব জিজ্ঞেস করলো। কি? অরিন তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। রোজও চলে যায় নিজের আলমারির কাছে। সেখান থেকে কিছু একটা খুঁজে নিয়ে আবারও চলে আসে রোজের কাছে। রোজও মাথায় হাত দিয়ে বসে আছে ফ্লোরে। তার চোখ দুটো অরিনের দিকে নিবদ্ধ। অরিন হাসি মুখে হাত বাড়িয়ে একটা হিজাব দিল রোজের কাছে। বলল, শাড়ির সাথে হিজাব পরে নি, তাহলেই তো হলো। রোদ্র কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল হিজাবটার দিকে। পরে ঠোঁটের কোণে আলতো হাসি রেস টেনে বলল, ঠিক আছে, আয় পরিয়ে দিই। এখানে দাঁড়িয়ে কি করছিস তোরা? অরি কোথায়? অরিকে সাজাতে যাসনি? রাফিয়া বেগমের চোটপাটে দমে গেলেন সকলে। এই ভয়টাই তো পাচ্ছিল সবাই। বাড়ির বড়রা একবার এদিকের খবরাখবর টের পেলে যে কেলেঙ্কারি ঘটে যাবে তা তো পূর্ব থেকেই জানা কথা। এদিকে সবাই অমন ভূত দেখার মতো থমথমে হয়ে থাকতে দেখে রাফি বেগম চটলেন খানিকটা। ওদিকে সবাই বসে আছে বউয়ের জন্য, আর এরা কিনা ঠং করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাফিয়া বেগম শিকুচকে কিছু বলতে যাবেন, অমনি শব্দ এলো অরিনের ঘরের দরজা খোলা। রাফিয়া বেগম সহ সকলেই তাকালেন সেদিকে। পরক্ষণেই অরিনকে দেখতে পেয়ে সবার
এত এত অপেক্ষার তিক্ততা যেন নিমিষে মিলিয়ে গেল হাওয়ায়। রাফিয়া বেগম যেন কথা হারিয়ে ফেলেন মুহূর্তেই। শুধু কি তিনি হারিয়ে ফেলেছেন কথা? এদিকে বাদবাকি মানুষগুলো যেন পলক ফেলতে ভুলে গেছে এক প্রকার। অলিভ রঙের জামদানি শাড়িটা বাঙালিয়ানা আর্ট পরে ধরনের জড়ানো মেয়েটার গায়ে, হাতে শোভা পাচ্ছে সিল্ক সুতোয় বোনা হ্যান্ডমেড চুড়ি, সেই সাথে গোলাপের তৈরি গাজরা ঝুলছে দু হাতে। মাথায় চেপেছে সেম কালারের হিজাব, হিজাবের ওপর দিয়ে মাথা বরাবর বসিয়েছে গোলাপ ফুলের ক্রাউন। মুখে তেমন কোনো আলগা প্রসাধনীর ছাপ নেই বলেই চলে, শুধু চোখে পড়েছে কাজলের চিকন রেখা, তার উপর টেনেছে আইলাইনারের সরু রেখা, ঠোঁটে ঘষেছে নুট কালার লিপস্টিক। মেয়েটার হিজাবের উপর দিয়েই মাথায় পরিয়ে রেখেছে চূর্ণিটা। রাফিয়া বেগম ঘুরে ঘুরে দেখছেন মেয়েকে। কিয়ৎক্ষণ বাদেই তিনি কেমন হতবাক সুরে বললেন, এই শাড়ি কে দিল তোকে? আর এই চুনরিটাই বা পেলি কোথায়? আর বাকি ফুলের? আমি এনেছি এসব। রাফিয়া বেগমের কথার মাঝপথে অয়নের পেছন থেকে গম্ভীর কণ্ঠে কথাটা বলে উঠে রৌদ্র। রাফিয়া বেগম তরক করে চোখ সেদিকে তাকালেন। রৌদ্রকে অয়নের ঘর থেকে বেরোতে দেখে এক একে দুই মিলিয়ে বুঝে ফেলেন অনেক কিছু। পর মুহূর্তে তার চোখ মুখে ছেয়ে গেল কিছু অপ্রত্যাশিত লজ্জা। তিনি কেমন থমথমে মুখে এলোমেলো দৃষ্টি ফেলেন আশেপাশে। পরক্ষণে রুহিকে ডেকে বললেন, ওকে নিয়ে আয় মা, আমি নিচে যাচ্ছি। কথাটা বলে রাফিয়া বেগম পারে না ছুটতেই পালাতে সেখান থেকে। তিনি যেতে রুহি এবং বাকি মেয়েরা মিলেই অরিনের হাত দুটো ধরে এগোতে লাগলো। অরিন এক কদম সামনে এগোতে পরক্ষণে কি যেন একটা ভেবে আবারও পেছনে ফিরল। দেখলো রৌদ্র কেমন গা হেলিয়ে দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে দরজা ঘেঁষে। তার অনিমেষ চোখ জোড়ার মেয়েটাতেই তাক করে রাখা। অরিন হাসলো একটুখানি, রৌদ্রের কাছে ছুটে এসে বলল, আপনি যাবেন না? আমি রৌদ্র হাসলো, হাত বাড়িয়ে মেয়েটার ফোলা ফোলা টসটসে ডান গালটা আলতো করে টেনে দিয়ে দুষ্টু হেসে বলল, রেডি না হয়ে কিভাবে যাবো হানি? তোমাকে যেমন সুন্দর লাগছে, তোমার হাজবেন্ডকেও তো তোমার মতোই সুন্দর লাগতে হবে, তাই না? না হলে তো মানুষ মুখ বাঁকিয়ে বলবে, আহ আরে এত সুন্দর মাইয়াটার কপালে এমন একটা ভোতা জামাই জুটলো। রৌদ্রের এক নাটকীয় ভঙ্গিতে কথা বলা দেখে খিলখিল করে হেসে উঠে বাকি মেয়েরা। অরিনও তাই। আহিরা আবারও এগিয়ে এসে অরিনকে নিয়ে হাঁটা ধরলো। অরিনও আর থামলো না, চলে গেল সকলের সঙ্গে। এদিকে অরিন যেতেই রৌদ্রের মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল মুহূর্তে। সে দাঁতে দাঁত চেপে নিচের ঘাট ডলতে লাগলো, বিড়বিড় করে কি যেন একটা বলতে লাগলো ছেলেটা। ঠিক তখনই গটগট পায়ে দোতলায় ছুটে আসে অনেক আর রেহান। অনেক রৌদ্রকে এভাবে শক্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হকচকে উঠে খানিকটা অস্থির গলায় বলে, কি হয়েছে ভাইয়া? তুমি হঠাৎ মেসেজ দিয়ে ইমার্জেন্সি আসতে বলেছে? রৌদ্র চোখ খুলল। রেহান ভরকে গেল সেটা রক্তবর্ণ চোখ দুটো দেখে। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে বসে, কি হয়েছে তো খুলে বল আমাদের। রৌদ্র এহেন কথার প্রতি উত্তরে তেমন কিছু না বলে তাতে দত চেপে বলতে লাগলো, অনেক স্টে অ্যালার্ট। আজ আমার বউজানের যেভাবে ইচ্ছে ও সেভাবেই আনন্দ ফুর্তি করবে। তুই শুধু খেয়াল রাখবি অনুষ্ঠানে উপস্থিত কোনো মাইকালাল যেন আমার বউয়ের দিকে কুদৃষ্টিতে না তাকায়। আর যদি তাকায়ও তাহলে আমাকে জাস্ট ইনফর্ম করবি, বাকিটা আমি সামলে নেব। এইরূপ নীরব ধমকানিতে চিন্তায় পড়ল রেহান অনেক। রেহান আগ বাড়িয়ে উপদেশের সুরে বলল, ভাই মাথা ঠান্ডা কর, আজকের দিন না হয়। তোকে যা বলেছি তা কর, দেখার বাকিটা দায়িত্ব আমার। যা। অগত্যা এহেন কথায় চুপসে যায় রেহান। বলার মতো আর কিছু না পেয়ে চলে গেল সেখান থেকে। স্টেজের সামনে সারিবদ্ধ করে রাখা হয়েছে কত শত গুলো বসার আসন। পেছনের আসনগুলোতে বসেছেন আমন্ত্রিত অতিথিরা। কেউ কেউ আবার ঘুরে ঘুরে খাবার সাজসজ্জা দেখছেন। স্টেজের বাঁ দিকে আয়োজন করা হয়েছে খোলা বুফের। সেটায় রয়েছে হরেক রকমের খাবারের বাহার। স্টার্টার হতে শুরু করে প্রত্যেক ধরনের মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছে। সাব্বির সাহেব ও কবির সাহেব মিলে আমন্ত্রিত অতিথিদের সাথে কথাবার্তা চালাচ্ছেন। তাসিক সাহেব বেচারা এখনও বউকে মানিয়ে নিতে চাচ্ছেন, তবুও বউটা তার কিছুতেই কথাই শুনছে না। নায়েব সাহেব শাহানুর, জুনায়েদ এবং ওসমান শিকদার মিলে একটা টেবিল দখল করে সেখানে বসে মনের সুখে স্টার্টার খাচ্ছেন। এদিকে বাড়ির গৃহিণীরা এবং মহিলা সদস্যরা নিজেদের মধ্যে গুজুর গুজুর ফুচুর ফুচুর করতে ব্যস্ত। মহিলাদের জন্মগত স্বভাবই যেন এটা। প্রায় মিনিট 5 পর অরিনেরকে নিয়ে আসা হলো স্টেজের কাছে। এদিকে মেয়েটাকে দেখে অতিথিরা সহ বাড়ির সকলেই এক মুহূর্তের জন্য পলক ফেলতে ভুলে গেল যেন। বাড়ির মেয়েগুলো অরিনের
চারিদিকে কেমন ঘেরাও করে দাঁড়িয়ে আছে। রাফিয়া বেগম সহ বাকিরা এগিয়ে এলেন মেয়েটার দিকে। জুবাইদা বেগম মুগ্ধ হেসে অরিনের থুতনিতে আলতো করে হাত রেখে বললেন, মাশাল্লাহ আমার পরি। অনিল লজ্জালু হাসলো, তাতে গালের গর্ত দুটো সদৃশ্য হতেই মামুনা বেগম তড়িঘড়ি করে এগিয়ে এসে নিজ চোখের কানিস থেকে খানিকটা কাজল নিয়ে মেয়েটা ডান হাতের তালুতে লাগিয়ে দিলেন। রাইসা বেগম তক্ষুনি বলে উঠলেন, আহা সেজবু, এসব তো কুসংস্কার। মামুনা বেগম মাথা নাড়ায় অরিনের মুখটা দু হাতে আলতো করে কাছে টেনে তার কপাল বরাবর ঠোঁট ছিঁয়ে বললেন, জানি, তবুও মন মানল না, মায়েদের মন তো। এর কথায় মুগ্ধ হাসলেন সকলে। এরই মাঝে রাফিয়া বেগম আশপাশে খানিকটা চোখ বুলিয়ে রুহিকে জিজ্ঞেস করে উঠছেন, রোদ কোথায়? ও আসেনি? রুহি ফুসকে নিঃশ্বাস ফেল, কণ্ঠে কপট ভাব টেনে টেনে বলল, আর আশা তোমার মেয়ের জামাই শাস্তি গিয়েছে, বলেছে তাকেও নাকি তার বইয়ের মতো সুন্দর দেখাতে হবে। এরূপ কথায় আরেক দফা হাসি রোলই পড়ে গেল সকলের মাঝে। অরিনও হাসছে মুখ টিপে। কিয়ৎক্ষণ বাদে জুবাইদা বেগম নিজের হাসি থামিয়ে অরিনের এক হাতের কবজে চেপে ধরলেন, বললেন, চল মা, আপাতত বসে থাকবি না হয়, রোদ এলে এরপর তোকে একসঙ্গে হলুদ ছোঁয়াবো, কেমন? অরিন নির্বাক হয়ে মাথা কাত করলো কেবল। কদম বাড়িয়ে চলে গেল নিজ আসনে। ওদিকে এতক্ষণ ধরে এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়েছিলেন সাব্বির সাহেব। মেয়েটা যে তার পুতুল সেজেছে। সাব্বির সাহেব খেয়াল করলেন তার চোখ দুটো কেমন যেন ঘোলাটে হয়ে আসছে বারংবার। তিনি আলগোছের চোখ দুটো খানিক মুছে নিয়ে ফের সামনে তাকালেন। তখনই তার পাশ থেকে কবির সাহেব গম্ভীর কণ্ঠে গলা খাকারি দিয়ে ওঠেন। সাব্বির সাহেবের ধ্যান ভাঙল এতে। তিনি মেয়ের উপর থেকে নিজের ছলছল হয়ে আসা দৃষ্টিটা সরিয়ে আনলেন দ্রুত। পরক্ষণেই রাখলেন পায়ের তলার জমিনের উপর। কবির সাহেব শান্ত চোখে ভাইয়েরকে পরখ করলেন। তার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে বুঝে গেল ভাইয়ের মনোভাব। তিনি নিশ্চুপ ভঙ্গিমে ভাইয়ের কাঁধ আগলে ধরলেন। সাব্বির সাহেব এখনো মাথা নুইয়ে রেখেছে। কবির সাহেব তখন ক্ষীণ স্বরে বলে উঠছেন, তুই কি আমাদের মেয়েকে অন্য কোথাও বিয়েতে পাঠাচ্ছিস নাকি? আমাদের অরি তো বিয়ের পর এ বাড়িতেই থাকবে, তাই না? তবু তোর কেন এত মন খারাপ হচ্ছে বলতো? আচ্ছা, 1 মিনিট। কবির সাহেব থামলেন এক মুহূর্তের জন্য। পরক্ষণেই চোখ দুটো তিনি ছোট ছোট করে ফের সন্ধিহান গলায় বলতে লাগলেন, আচ্ছা, আমাকে কি তোর বেয়াই হিসেবে পছন্দ হয়নি? তোরে চমকিত নেত্রে তাকালেন সাব্বির সাহেব। মুখে তার ইতিমধ্যে লেপটে গিয়েছে হতবাকতা। তিনি পরপরই বড় ভাইকে সুছে দিয়ে বললেন, ছি ভাইজান, এইসব কি বলছো তুমি? এই তুমি আমায় চিনলে ভাইজান? কবির সাহেব খানিক ভাব ধরলেন যেন কপট রাগী কঞ্চে ভাব নিয়ে বললেন, তোর চেহারায় যেমন 12টা বেজে আছে, তেমনটা জিকে দেখলে এই একই কথা বলবে। ভাববে তোকে ভোলা ভালা পেয়ে তোর মেয়েকে নিজের মেয়ে বানিয়ে নিচ্ছি আমি। যদিও এসব কেউ ভাবলেও আমার কিছু যায় আসে না। সাব্বির সাহেব বললেন, এইবার মহাবিপাকে বড় ভাইকে এবার কি বলে মানাবেন তিনি। এই নিয়ে যেন মাথা ফেটে যাচ্ছে তার। বেচারা চোখ মুখ শুকিয়ে এসেছে ইতিমধ্যে। কবির সাহেব আজ চোখে দেখলেন ভাইকে। পরক্ষণে তিনি কেমন ফিক্করি হেসে দিলেন। সাব্বির সাহেব খোঁচা খোঁচা ছাপদারি ভর্তি গালটা খানিক টেনে দিয়ে বললেন, আরে বলো, আমি মজা করছি তোর সাথে। এবার যেন বুক ভর্তি স্বস্তি নিঃশ্বাস ফেলেন সাব্বির সাহেব। তিনি পকেট থেকে রুমালটা বের করে কপালে ঘামগুলো মুছে নিলেন আলগোছে। একটু আগে যা ভয় পাচ্ছিলেন না তিনি, আর কিছুক্ষণ এরকম ভয় পেয়ে থাকলো। নির্ঘাত হার্টবিট স্টপই হয়ে আসতো তার। শ্যামবরণ সুদর্শন যুবকটি গায়ে জড়িয়েছে অলিভ রঙের এমব্রয়ডারি কাজ করা কটনের পাঞ্জাবি। সেই সাথে পড়েছে সেম কালারের ধুতি পাজামা। বুকের কাজটা তার হা করে খুলে রাখা। দু হাতের পাঞ্জাবির হাতাগুলো খানিকটা উপরে দিকে জমিয়ে রাখা। বাম হাতে তার শোভা পাচ্ছে সিলভার রঙের একখানার ঘড়ি। রৌদ্র ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে খানিক মুচকি হাসলো। পরক্ষণে ড্রেসিং টেবিলের উপর থেকে জেলের কৌটোটা খুলে সেখান থেকে সামান্য জেল নিল হাতের আঙুলে। তারপর নিজের সদ্য ফেড হেয়ার কাট দেওয়া চুলগুলোর জগায় আলতো করে জেল লাগিয়ে দিল। বেশ স্মার্টলি নিজের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে অবশেষে রৌদ্র নিজের চৌকস চোয়ালখানায় হাত রেখে একবার এপাশ তো আরেকবার ওপাশটা আয়নায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। না, এই লুকটা তার সানশাইনের পাশে দাঁড়ানোর জন্য একদম পারফেক্ট। রৌদ্র সামান্য মুচকি হেসে টেবিলের উপর থেকে ক্রিয়েট এভান্টেজ পারফিউমের কাছের শিশিটা তুলে নেয় হাতে।
পরপরই কয়েকবার স্প্রে করে দিল নিজের সম্পূর্ণ বদনে। অতঃপর শিশিটা আবারও তার যথাযথ স্থানে রেখে দিয়ে বিছানার কাছে এসে দাঁড়ালো সে। বিছানার ওপর পড়ে থাকা অলিভ রঙের লম্বা স্কার্ফটা হাত বাড়িয়ে নিয়ে নিল রৌদ্র। সেটা গলার উপর দু ভাঁজ করে ফেলে রেখে রওনা দিল নিচে যাবার উদ্দেশ্যে। আহি, মাহি এবং কুইলি এরা তিনজন গিয়ে দাঁড়িয়েছে ফুচকার স্টলে। একের পর এক প্লেট ভর্তি ফুচকা কিভাবে যে খাচ্ছে মেয়েগুলো কে জানে। এদিকে বাকি মেয়েদেরও জিভে জল চলে আসার উপক্রম তাদের খাওয়া দেখে। অরিন তো পারছে না, ছুটে এসে হুমড়ি খেয়ে পড়তে ফুচকার ওপর। নিজ বিয়ে উপলক্ষে মেয়েটা বুঝি নিজেকে আটকে রেখেছে বহু কষ্টে, কিন্তু নিজেকে আটকে রাখার ব্যর্থ প্রয়াস যেন বেশিক্ষণ টিকলই না মেয়েটার। সে তৎক্ষণাৎ খানিকটা ঠোক গিলে উঠে দাঁড়ায়। রুহি চমকে তাকায় মেয়েটার উঠে পড়া দেখে ফ্রিকুচকে জিজ্ঞেস করে, কি হলো আবার? অরিন কিছুক্ষণ আমতা আমতা করলো, পরক্ষণে নিজের সকল লাজ লজ্জাগুলো এক প্রকার চুলে ছড়িয়ে বলল, ফুচকা খাবো রুহিপু। রুহি এবার ফুচকার স্টলের দিকে তাকালো। মেয়েটারও যে ব্যাপক ইচ্ছে করছে 2-1 প্লেট ফুচকা পেটে সাবার করতে, কিন্তু পারছে না তো। তাছাড়া পারবে বা কিভাবে? তার তো অতি সাবধানী স্বামী চান যে তার দিকে 24 ঘন্টা সুপার গ্লুয়ের মতো চিপকে থাকতে বলতে থাকে, এটা খেও না, হজমের সমস্যা হবে, ওটা খেও না, এটা মোটেও হাইজিনিক নয়, এটা খাও, এটা তোমার দুর্বলতা কমবে, ব্লা ব্লা কত কিছু। রুহি মাঝে মধ্যে বিরক্ত হলেও মুখ ফুটে বলতে পারে না কিছু বললেই পাগল ছেলেটা জাপটে ধরে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। কি এক অদ্ভুত জ্বালায় পড়লো মেয়েটা। এদিকে রুহিকে আপন ধারে নিবিষ্ট থাকতে দেখে অরিন বুঝি সুযোগই পেয়ে গেল। সে তৎক্ষণাৎ মাথার চূর্ণিটা খানিকটা টেনে সামনে এগোলো। কয়েক পা এগোতে হুট করে থেমে গেল তার পথ যুগল। কেননা তার সম্মুখে গভীর মুখে দাঁড়িয়ে আছে রাফিয়া বেগম। অরিন খানিক ঠোক গেল, মায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো সে। রাফিয়া বেগম কিছুক্ষণ নিশ্চুপ থেকে পরক্ষণই বললেন, খেয়ে দ্রুত চলে এসো, যাও। নতুন বউদের এভাবে হাঁটাহাঁটি করা ঠিক না। কথাটা বলে রাফিয়া বেগম চলে গেলেন সেখান থেকে। অরিনও যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে আর কোনো দিকে না তাকিয়ে ছুটতে গেল ফুচকা স্টলের দিকে। গিয়ে আদেশের সুরে বলল, তাড়াতাড়ি 2 প্লেট ফুচকা বানান, ঝাল দেবেন বেশি করে, টক দেবেন আলাদা। 1 প্লেট বানাবেন দই ফুচকা, আর প্লেট নর্মাল ফুচকা। কই তাড়াতাড়ি বানান। হাতে মুখে মাস্ক পরা দুটো ছেলে যেন অরিনের কথায় মাস্ক আড়ালে মুখ চেপে হাসল। একজন বুঝি তৎক্ষণাৎ ব্যস্ত হয়ে পড়লো অরিনের জন্য ফুচকা তৈরিতে। অরিন চুপচাপ দাঁড়িয়ে আছে। ছেলে দুটোর মধ্যে আরেকজন আড়ালে দাঁড়িয়ে আর চোখে বার কয়েক দেখছে অরিনকে। নতুন বউ দেখলে তার আবার তর্স হয় না। বেহেয়ার চোখ দুটো যেন গিলে ফেলবে মির্জাকে। প্রায় মিনিট 5 পর অরিনের সামনে দেওয়া হলো 1 প্লেট নর্মাল ফুচকা। ফুচকার উপরে সাজসজ্জা দেখেই লোভ যেন লেগে গেল মেয়েটার। সে তৎক্ষণ ঝাঁপিয়ে পড়ল ফুচকার প্লেটের উপর। গপগপিয়ে খেতে লাগলো এক একটা ফুচকা। প্রায় 5টা ফুচকা যখন সাবার করলো তখনই ঝালে যেন টনক নড়ল মেয়েটার। সে খাওয়া থামিয়ে হুহা করতে লাগলো ঝালে। ইশারায় ছেলে দুটিকে বোঝালো পানি দিতে। ছেলে দুটো তৎক্ষণাৎ পানি নিয়ে এগিয়ে এলো। হাত বাড়িয়ে মেয়েটাকে পানি এগিয়ে দিতে কেউ একজন এসে খপ করে চেপে ধরে সেই হাত। সেটা থমকায়, ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে, দেখতে পায় রৌদ্র কেমন চোখ শক্ত করে তার দিকেই তাকিয়ে আছে কটমট দৃষ্টিতে। ছেলেটা বুঝি ঠোক গেল সামান্য। এদিকে তার হাতটাও কেমন কটমট করে উঠেছে ব্যথা, অথচ রৌদ্র যেন ছাড়ছেই না সেই হাত। অন্যদিকে অরিন ফোপাচ্ছে ঝালে, চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। রৌদ্র সেদিকে তাকায়, পর মুহূর্তে তার চোখে মুখে ছেয়ে যায় অস্থিরতা। সে এক ঝটকা ছেলেটার হাত টেনে তাকে দূরে ঠেলে দিয়ে নিজে এগিয়ে এলো অরিনের কাছে। মেয়েটার লাল হয়ে আসা বুকটা নিজের 2 হাতের তালুতে নিয়ে অস্থির গলায় বলে উঠছে, এই জান বাচ্চা, কষ্ট হচ্ছে খুব? একটু। অরিন মাথা নাড়লো শুধু। রৌদ্র তৎক্ষণাৎ আর কিছু না ভেবে মেয়েটাকে পাজাগুলে তুলিয়ে নিল। ভাগ্যিস এদিকটা স্টেজের এক পাশে, এদিকটায় খুব একটা মানুষের ঘোরাঘুরি না থাকায় তারই যেন সুবিধাই হলো এই মুহূর্তে। মেয়েটাকে রৌদ্র কোলে নিয়ে বাড়ির পশ্চিম পাশের বাগানটায় গিয়ে দাঁড়ালো। পরক্ষণই অরিনকে কোলে থেকে নামিয়ে দিয়ে বলল, সহ্য কর সানশাইন, আমি এক্ষুনি আনছি কিছু। কথাটা বলেই রৌদ্র কদম বাড়ায় সামনের দিকে, কিন্তু তখনই তার হাতের কবজি টেনে ধরে অরিন। রৌদ্র থামলো, পেছন ঘুরে তাকালো মেয়েটার দিকে। অরিনটা এবার
কেঁদে দিয়েছে। রৌদ্র আর ভাবতেই পারল না কিছু। সে চট জলদি এগিয়ে এসে আঁকড়ে ধরল মেয়েটার উষ্ঠ জোড়া। গভীরভাবে আশ্রয় সে টানতে লাগলো মেয়েটার নরম উষ্ঠপুট নিজের উষ্ঠপুটের মাঝে। অরিন থমকায়, স্তব্ধ চোখে তাকায় রৌদ্রের দিকে। এদিকে রৌদ্র যখন অস্থির, এই মুহূর্তে মেয়েটার কষ্ট কমানোর সেই কি নিদারুণ প্রচেষ্টা তার। প্রায় মিনিট 5 পর অরিনের নিঃশ্বাস আটকে আসলো যেন। সে হাঁসফাঁস করতে লাগলো দাঁড়িয়ে। রৌদ্র তা টের পেয়েই আস্তে করে ছেড়ে দিল মেয়েটার সিক্ত অধর জোড়া। এই মুহূর্তে তার ঠোঁট দুটো যেন জ্বলে যাচ্ছে ছালে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ধ্যান নেই। সে আবারও মেয়েটার গালের এক পাশে হাত রেখে বিচলিত হয়ে বলল, ঝাল কমেছে সানশাইন?